রাজধানী সহ সারা দেশে সিএনজি স্টেশনে 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ। দুর্ভোগে সাধারণ মানুষ। মালিককে জমা দিতে হবে, জমা টাকা তো মালিক ছাড়তেছে না আমাদেরকে। অনেক কষ্ট বিনিময় আসছে, কালকে হতে সারা রাত প্রবাস করছি গ্যাসের জন্য। হঠাৎ করে বন্ধ করলে তো আমরা কিছু এটা বুঝলাম না কিভাবে কি হলো। যানবাহন বন্ধ থাকার কারণে আমরা আমাদের গন্তব্যস্থলে যাইতে পারতেছি না, কারণ ভাড়া আমাদের দ্বিগুণ হয়ে গেছে। বিবিআনায় রক্ষণাবেক্ষণের সময় নির্ধারণ সঠিক হয়নি, অভিযোগ সিএনজি ফিলিং স্টেশন মালিক সংগঠনের। এটার শিডিউলিংটা করার সময় জনগণের কথা চিন্তা করা আমার মনে হয় যে আরো যুক্তিসঙ্গত হতো। বাড়ি থেকে যখন ঈদ করে ফিরছে তখন এই ধরনের রাস্তায় জ্বালানি সংকট তাদেরকে তো অবশ্যই দুর্ভোগে ফেলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। ভিড় কম থাকায় স্বস্তি, অফিস পাড়ায় ঈদের আমেজ। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ঢল। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান, গাজীপুরের সাফারি পার্ক। নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই। 2019 সালে নির্বাচন বললেন তোফায়েল। আবারও একতরফা নির্বাচনের চক্রান্ত করছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। জাতীয় সংসদে আজ পাশ হতে যাচ্ছে অর্থ বিল 2017। কাল পাশ হবে 2017-18 অর্থ বছরের বাজেট। পরিবর্তন আসতে পারে আবগারি শুল্ক ও ভ্যাট আইন সিদ্ধান্তে। এবং আগামী 2 বছরে 70% বাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও দাম ও মান নিয়ে বিতর্ক। সুষ্ঠু নীতিমালায় অর্ধেক হবে দাম বলছেন বিশেষজ্ঞরা। সময় চাইলেন প্রতিমন্ত্রী। ঈদ উল ফিতর উপলক্ষে 10 দিন সিএনজি স্টেশন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কথা থাকলেও গতকাল হঠাৎ করেই 24 ঘন্টার জন্য সিএনজি স্টেশন বন্ধে তিতাসের নির্দেশনায় বিপাকে গ্রাহকরা। বিবিআনা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানী সহ প্রায় সারা দেশেই সংশ্লিষ্ট সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে তা আরও আগে জানানো উচিত বলে মনে করেন ব্যবহারকারীরা। আর ঈদের চাপের মধ্যে তিতাসের এমন সিদ্ধান্তে হতবাক সরবরাহকারী স্টেশনগুলো। সকাল সকাল সিএনজি নিতে এসেই বন্ধ স্টেশন, এতে বিপাকে ব্যবহারকারীরা। সকালে আইসা দেখি গ্যাস পাম্প সব বন্ধ। এখন কি করবো, গাড়িতে গ্যাসও নাই, মালিকের জমাও তো কম নিবে না। লাইনে গ্যাসের লাইনে নাকি গ্যাস নাই, তাই বন্ধ রাখা হয়েছে। আমরা কিছু জানি না, আগে তো জানাইবে যে অমুক তারিখে গ্যাস দেওয়া হবে না বাসায় বিষয়, আমরা কিছু জানি না। তো ঈদ উল ফিতর উপলক্ষে 23 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন 24 ঘন্টায় খোলা থাকবে। ঈদের আগে এমন নির্দেশনা দিয়েছিল গ্যাস সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ, অথচ কদিন বাদেই ভিন্ন নোটিশ। বিবিআনা গ্যাস ক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে উৎপাদন বন্ধ থাকায় বুধবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও নির্দেশনা জারি করা হয় তিতাসের পক্ষ থেকে। ভুক্তভোগীরা বলছেন, আগে থেকে গ্যাস বন্ধের কোনো নির্দেশনা সম্পর্কে গ্রাহকরা অবগত না থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষকে আরো আগে জানানো উচিত বলে মনে করেন তারা। সকালবেলা ঘুমের থেকে উঠে শুনি যে গ্যাস নাই, গ্যাস পাম্প বন্ধ। আমরা তো পেটের দায়ে রাস্তায় আইছি, যে রাস্তায় গেলে কম বেশি পাবো, ওটা নিয়ে বাল বাচ্চা নিয়ে খাবো। সকালে এসে দেখি গ্যাস নিতে আইসি, দেখি বন্ধ। তো আগে জানলে আগে নিয়ে রাখতাম, এই ভোগান্তিটা ভুগতাম না আর কি। তিতাসের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছে সিএনজি ব্যবসা সংশ্লিষ্টরাও। 24 ঘন্টা যেখানে খুলে দিয়েছি সেখানে পাশাপাশি আবার হঠাৎ করে ঈদের পরের দিনই আবার 24 ঘন্টার জন্য বন্ধ করে দেয়া, দুইটা ডিসিশন কন্ট্রাডিক্টরি। মেইনটেনেন্সের কাজটা রুটিন কাজ এবং এটা করতে হবে, এটাও সত্যি, কিন্তু এটার শিডিউলিংটা করার সময় জনগণের কথা চিন্তা করা
আমার মনে হয় যে আরো যুক্তিসঙ্গত হতো। এদিকে তিতাস জানিয়েছে 24 ঘন্টা সিএনজি স্টেশনে সরবরাহ পুরোপুরি বন্ধ থাকলেও বাসাবাড়িতে ব্যবহৃত লাইনে সীমিত চাপে গ্যাস সরবরাহ চালু থাকবে। অন্যদিকে সিএনজি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। ঈদের সময় এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বন্ধ থাকার কারণে রুটঘাটে গাড়ি ঘোড়া একদম কম, গাড়ি একদম সংকটে, আমরা আমাদের স্থানে যাইতে পারতেছি না। যানবাহন বন্ধ থাকার কারণে আমরা আমাদের গন্তব্যস্থলে যাইতে পারতেছি না। সিএনজিতে চলাচল করি 30 সালে, পাম্প বন্ধ থাকাতে আর কি গাড়ি পাইতেছি না, আর যেগুলি পাইতেছি দ্বিগুণ ভাড়া। ঢাকা যাইতে পারতেছে না, চাকরির অসুবিধা, এই জন্য সরকারের সারা দরকার ছিল। অনেক কষ্ট বিনিময় আসছে, কালকে হতে সারা রাত প্রবাস করছি গ্যাসের জন্য। জমা টাকা তো মালিক ছাড়তেছে না আমাদেরকে, বলতেছে তোমরা আমরা জানি না, আমাদের গ্যাস পুরো নয়, কালকে তোমরা সময় করে আজকে গ্যাসের করে দেবে না, আজকে তোমরা মালিককে জমা দিতে হবে। তিতাস এবং কর্ণফুলী তো একই কোম্পানি, ওরা বলছে যে এটা ওদের মেনটেনেন্স নাকি, গ্যাস লাইনের একটা মেনটেনেন্স আছে, গত বছরও এরকম হয়েছিল, এবারও সেম আর কি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা বাইপাস এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাব তার কাছে। ময়মনসিংহ সহ সারা দেশেই যে সিএনজি পাম্পগুলো বন্ধ রয়েছে, সেই পাম্পগুলো বন্ধ থাকার কারণে পরিবহন, যে সমস্ত গণপরিবহন আছে তারা সিএনজি গ্যাস সংগ্রহ করতে পারছেন না পাম্প থেকে, যার কারণে আসলে একটা বিরূপ প্রভাব পড়েছে এই ময়মনসিংহ অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি যে এই সিএনজি গ্যাস সরবরাহ না পাওয়ার কারণে আসলে ময়মনসিংহ অঞ্চলের যে সমস্ত দূরপাল্লার যানবাহন এবং গণপরিবহন রয়েছে, সেই গণপরিবহনগুলো একেবারেই কম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় এলাকায়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে অন্যান্য দিন যে সমস্ত যানবাহন চলাচল করে, এখন যানবাহন প্রায় অনেকটাই কম। আমরা ময়মনসিংহের যে পাটগুদাম ব্রিজ মোড় বাস স্ট্যান্ড রয়েছে বা মাসকান্দা বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে আমরা খোঁজখবর নিয়েছি, আসলে বাসের সংখ্যা কম। এছাড়া অন্যান্য যে রেন্টে কার, সিএনজি, অটোরিকশা সবগুলোই আসলে কম চলাচল করছে এই ময়মনসিংহের রাস্তাঘাটগুলোতে, যার কারণে সাধারণ মানুষ অনেকটা বেকায়দায় পড়েছেন। বিশেষ করে যারা ঢাকা যাচ্ছেন তারাও সমস্যায় পড়েছেন, এবং যে কিছু যানবাহন চলাচল করছে সেগুলোতে আসলে অত্যাধিক ভাড়া নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহের যে বাসগুলো রয়েছে, বিশেষ করে লোকাল সার্ভিস পাটগুদাম ব্রিজ মোড় থেকে যে বাসগুলো চলাচল করে, সেগুলোতে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এবং অভ্যন্তরীণ রুটে যে যানবাহন রয়েছে, সিএনজি দিয়ে সাধারণ মানুষ যেখানে যাতায়াত করেন বা রেন্টে কার, প্রাইভেট মাইক্রোবাস দিয়ে যে সমস্ত লোকজন যাতায়াত করেন, সেই যানবাহনগুলোতে অত্যধিক ভাড়া নেওয়া হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেখানে 50 টাকার ভাড়া ছিল, এখন সেটা 100-150 টাকা নিচ্ছে এই যানবাহন কম থাকার কারণে। এবং আমরা এই ময়মনসিংহ বাইপাস মোড় এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশনে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে সবগুলো সিএনজি স্টেশনই বন্ধ রয়েছে, আটকে দেওয়া হয়েছে রাস্তার পাশে, যাতে সিএনজি স্টেশনে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে, সেজন্য ব্যারিকেড দেওয়া হয়েছে, যার কারণে আসলে এখানে সিএনজি পাম্প যেগুলো রয়েছে এগুলো কার্যত গত রাত 12টা থেকে বন্ধ রয়েছে, এবং আজ আগামীকাল রাত 12টা পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে। এবং এই সিএনজি পাম্প বন্ধ থাকার কারণে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন যে ঈদের একদিন পরেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় থেকে সর্বশেষ। পারমিতা। দর্শক, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে। চলে যাচ্ছি পরের খবরে। ঈদ উল ফিতরের নির্ধারিত সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সকালে নৌ ও রেলপথে ঢাকা ফেরত যাত্রীদের বেশ কিছু ভিড় লক্ষ্য করা গেলেও অপেক্ষাকৃত কম যাত্রী চাপছিল সড়ক পথে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কোনো দুর্ভোগ ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। ভোরের আলো ফুটতে না ফুটতেই বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। গ্রামের স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে সেসব লঞ্চে করে রাজধানী ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বুধবার ভোরে সদরঘাটে ফেরা অধিকাংশ লঞ্চেই তেমন একটা যাত্রীচাপ ছিল না। এবারের ঈদ যাত্রায় নৌযানের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বস্তির ছাপ ছিল যাত্রীদের কণ্ঠে। আজকের অফিস আছে যেহেতু সেই জন্য আজকে আসছি, আর নাই তো এই দুদিন ছুটিতে সকালেই আসতাম। চাকরির সূত্রে সবাইকে আবার চলে আসতে হয়, কিন্তু খারাপ তো লাগেই। অন্যান্য বছর যেরকমের দেখা গেছে যে এতটা জ্যাম, তারপরে লঞ্চের ভিতরেও সমস্যা, এবছর খুব ভালো লাগছে। অফিস আদালত শুরুর পাশাপাশি বিভিন্ন স্কুলে পরীক্ষা সন্নিকটে হওয়ায় রেলপথে ছিল ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। এছাড়া ঢাকায় ঈদ করা অনেকেই আজও ফিরছেন প্রিয়জনদের কাছে। 2 জায়গায় যদি পরীক্ষা না দিত আমি আসতামই না, এই 2 তারিখে স্কুল আছে এই জন্য আসতে হলো। আসার পথে কোনো যানজট ছিল না, আর খুব গাড়িও খুব ফাঁকা ছিল। ঈদের ছুটি কাটিয়ে এখন ঢাকাতে আসলাম, বেশ ফাঁকা ফাঁকা। ঈদের আগে অনেক ভিড় ছিল, যেতে পারি নাই। এখন ভাবলাম যে ঈদের পরে যাবো বাড়িতে, বাবা মা ঈদ করবো। এখন দেখি ঈদের চেয়ে এখন আরো ভিড় বেশি। নৌপথ এবং রেলপথে কিছুটা যাত্রীচাপ থাকলেও সড়ক পথের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। স্বজনদের সাথে ঈদ শেষে কোনো দুর্ভোগ ছাড়াই বেশ আয়েশি কায়দায় রাজধানীতে ফিরেছেন সড়ক পথের যাত্রীরা। গাড়ি যাওয়ার সময় জ্যাম পড়ছিল, জ্যাম ছিল রাস্তায়, কিন্তু আসার পথে কোনো জ্যাম পাইনি। রাস্তায় কোনো সমস্যা হয়নি, হ্যাঁ খুব সুন্দরভাবে আসছে। ফেরিঘাটে কোনো সমস্যা হয়নি, আমরা ক্লিয়ার ছিল, চলে আসছে। তবে আগামী শনিবার নাগাদ সড়ক, নৌ এবং রেলপথে যাত্রীচাপ বাড়বে বলে জানিয়েছে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর আজ প্রথম কর্মদিবস। টানা 5 দিনের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হতে শুরু করেছে নগরবাসী। সকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সাথে শুভেচ্ছার মধ্য দিয়েই শুরু করেন ঈদের পর প্রথম কর্মদিবস। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 5 দিনের টানা ছুটি শেষে আবারও পুরনো রূপ ফিরে পেতে শুরু করেছে রাজধানীর অফিস পাড়া। সকালে নির্ধারিত সময়ে অফিসে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। কোলাকুলি আর ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই শুরু করেন ঈদের পর প্রথম কর্মদিবস। কুশল বিনিময়ের এই উৎসব থেকে বাদ পড়েনি মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। এরপর নিয়মিত কার্যক্রম শুরু হয়। তবে কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এখনো ছুটিতে থাকায় সচিবালয়ের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। অধিকাংশ মন্ত্রী প্রতিমন্ত্রীরাই এবারের ঈদ নিজ নিজ নির্বাচনী এলাকায় করেছেন বলে জানিয়েছেন তারা। পবিত্র মাহে রমজানের যে মাস, সেই মাস এবং ঈদ উল ফিতর আমরা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছি। মানুষের মধ্যে আমি গ্রামে গ্রামে ঘুরেছি, আমার নিজের নির্বাচনী এলাকায় আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি। এবারের ঈদ যাত্রা গত কয়েক বছরের মধ্যে এবারই রাস্তাঘাট ছিল তুলনামূলকভাবে ভালো, রেল যাত্রাও ছিল ভালো এবং নৌপথে যাত্রাও ছিল স্বস্তিদায়ক। এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরনো রূপ ফিরে পেতে শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। তবে এখনো সবাই রাজধানীতে না ফেরায় ব্যস্ততা বাড়েনি ব্যাংক পাড়ায়। আজকে খুব ভালো লাগছে, সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছি, সবার সাথে কোলাকুলি করছি, এটা অত্যন্ত আনন্দজনক ব্যাপার। ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমরা সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। ব্যাংক খোলার সাথে সাথে একটা ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি ভিড়, এটা হলো সঞ্চয়পত্র। ঈদের ছুটির সাথে অনেকে বাড়তি ছুটিতে থাকায় আগামী সপ্তাহে ফিরে আসবে অফিস আদালতের চিরচেনা সেই রূপ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে এ আশাবাদ ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, কেউ অংশ না নিলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, তার অধীনে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ না করার বিকল্প তার সামনে কিছু নাই। তার কোনো ক্ষমতা নাই নির্বাচনকে তিনি বানচাল করতে পারেন। চালের দাম 3-4 টাকা কমেছে বলে পত্রপত্রিকা ওঠে এবং এটা স্বাভাবিক হয়ে যাবে, কারণ আমরা ভিয়েতনাম থেকে যে 2.5 লক্ষ টন চাল আনতেছি, সেটা অল্প কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে। শেখ হাসিনা সরকারের নির্বাচনকালে সহায়ক সরকার হবে আওয়ামী লীগের এই বক্তব্যকে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। আবারও একতরফা নির্বাচনে চক্রান্ত করলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত।
এভাবে নির্বাচন নিয়ে কোনো নির্লক্ষা হলে জনগণ যে প্রত্যাঘাত করবে তা আওয়ামী লীগের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। নৌকার বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। ক্ষমতাসীনরা এবার শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা নিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, সেই নির্বাচন জনগণ অংশগ্রহণ করবে না। দুপুরের সময় আরো থাকছে। ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য আবারও ব্যবহারের উপযোগী করে তোলার অভিযোগ, বাড়ছে মরণ ব্যাধির ঝুঁকি। আগামী মাস থেকে বেশ কিছু পরিকল্পনা সিটি কর্পোরেশনের। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। হলি আর্টিজানের ঘটনায় খুব শিগগিরই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চার্জশিট যেন ত্রুটিমুক্ত এবং নির্ভুল হয় সেজন্যই প্রয়োজনীয় সময় নিয়ে এই মামলার তদন্ত কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের এই চার্জশিটটা দিতে একটু সময় আমরা নিয়েছি। আমরা মনে করি যে আমরা একটা নির্ভুল চার্জশিট এখানে দিব এবং আমরা যেহেতু এখানে শুধু আমাদের বাংলাদেশে নয়, আমাদের বন্ধু প্রতিম দেশ জাপান, ইতালি, ইন্ডিয়া এবং আমেরিকা এই সমস্ত দেশের নাগরিকরা এখানে শাহাদাত বরণ করেছেন, হত হয়েছেন। কাজেই এইখানে আমরা সঠিক চার্জশিটটি কোনো ভুল ছাড়া, কোনো ত্রুটি ছাড়া ত্রুটিমুক্ত একটা চার্জশিট দেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং খুব শীঘ্রই আমরা চার্জশিটটা দিতে পারব। আজ জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে অর্থ বিল 2017। আগামীকাল পাশ হবে 2017-18 অর্থ বছরের বাজেট। বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখবেন। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও পরিবর্তন আসতে পারে। চলতি মাসের শুরুতে 4,266 কোটি টাকার বাজেট ঘোষণার পর বাজেটের বিভিন্ন দিক নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। এবার সবচেয়ে বেশি সমালোচিত বিষয় ছিল ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত। তাই এ খাতে শুল্ক না বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই সাথে ব্যবসায়ীদের বাধার মুখে অবশেষে ভ্যাট আইন কার্যকর পিছিয়ে দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। দেশ পুনর্গঠনে তিনি তার প্রজ্ঞা, মেধা ও দূরতা নিবেদন করছি। আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি। এদিকে নতুন অর্থ বছরের সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ইঙ্গিতে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। তাদের দাবি, সুদ হার না কমিয়ে সঞ্চয়পত্রের কাঠামোগত পরিবর্তন আনা যেতে পারে। অর্থনীতিবিদদের মতে, সঞ্চয়পত্রের সুদ হার কমানো হলে সঞ্চয় প্রবণতা কমা এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা রয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঞ্জুয়ারা বেগম 17 বছর আগে স্বামীকে হারিয়েছেন। তার রেখে যাওয়া টাকা থেকে সঞ্চয়পত্র কিনেছিলেন তিনি। সে অর্থ দিয়ে চলছে 3 সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রীর সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ইঙ্গিতে সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় তিনি। তার মতো অনেক মধ্যবিত্ত কিংবা অবসরপ্রাপ্তরাই এখন আতঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করতে, উনি মারা গেছেন আজকে 17 বছর ব্রেন স্ট্রোক করে। অনেক কষ্ট হচ্ছে, অনেক 3টা সন্তান মানুষ করছি, অনার্স মাস্টার্স ফাইনাল করেছি। যে অবস্থা মার্কেটে কিভাবে চলবে? আমার ছেলে ইনকাম করে না, নাই মেয়ে ইনকাম করে না, আমার চলার মতো এটাই একটু সম্বল বানাই রয়েছে। এই সম্বলের মধ্যে সে যদি এটা কমাই দিলে আমার কষ্ট হবে না। জিনিসপত্রের দাম বাড়তেছে, আরেক দিক দিয়ে যদি এটা কমাই দেয় তাহলে তো স্বাভাবিকভাবেই আমরা কোন রাস্তায় যাব জানি না। সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে নন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তার মতে, সঞ্চয়ের অভ্যাস ধরে রাখা এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় সঞ্চয়পত্রের বর্তমান সুদ হার ঠিক রাখা জরুরি। ব্যাংকে যে সেভিংস রেট আছে 5-6, এটা না রিয়েল রেট না, ইনফ্লেশন বাদ দিয়ে 2। আসলে ব্যাংকের সুদের হার এখন 7-8 হওয়া উচিত। ব্যাংকের সুদের থেকে 2-3% কম, অ্যাটলিস্ট 10-11 কম করা উচিত না। এটা হলো একটা শুধু রাখার না, এটা তো মানুষের একটা অবলম্বন। সিস্টেমটাকে আপনি একটু সংস্কার করবেন, সিস্টেমটা উঠিয়ে দেওয়ার তো না। বিভিন্ন প্রতিষ্ঠান বা উচ্চবিত্তরা যেন এই বিশেষ সুবিধা নিতে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বনের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের বিশেষ সুবিধা দিতে সঞ্চয়পত্রের সুদ হার আগের মতোই রাখা উচিত বলে মত এই অর্থনীতিবিদের। সঞ্চয়পত্রের এই সুবিধাগুলো মূলত এই মুহূর্তে অনেক কোটিপতি এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অনেক ধরনের ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিকভাবে এই সুবিধাগুলো নেওয়া হচ্ছে, যারা কিনা যৌক্তিকভাবে এই সুবিধাগুলো তাদের পাওয়ার কথা না। সরকার সীমিত সংখ্যক লক্ষ্যভোগী জনগোষ্ঠীর মধ্যেও এমনকি বর্তমানের যে সুদ হারটি রয়েছে সেটিকে বজায় রেখেও সামাজিক নিরাপত্তার যে লক্ষ্য সেটিকে অব্যাহত রাখতে পারবেন।
কাঠামোগত দুর্বলতা দূর করতে সঞ্চয় অধিদপ্তর, রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে যৌথভাবে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে সরকার 70% বাসা বাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও এর দাম ও নিরাপত্তার মান নিয়ে রয়েছে বিতর্ক। দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বারবার নীতিমালা তৈরির কথা বলা হলেও তা শুধু প্রতিশ্রুতিতেই আটকে আছে। জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, নীতিমালা তৈরিতে আরও কিছু সময় লাগবে, আর সুষ্ঠু নীতিমালার মাধ্যমে বর্তমান বাজার মূল্যের তুলনায় এলপিজির দাম অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। অন্যান্য জ্বালানির মতো আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও দেশের বাজারে নেই তার সমান প্রভাব। 2013 সালের জুনে এলপিজি তৈরির উপাদান বিউটেন ও প্রোপেনের টন প্রতি দাম ছিল $770 ও $745। বর্তমানে তা নেমে এসেছে যথাক্রমে $390 ও $385। প্রতিবেশী ভারতের কলকাতায় 14 কেজি 200 গ্রাম এলপি গ্যাসের দাম পড়ে বাংলাদেশি মুদ্রায় 547 টাকা। অথচ ঢাকায় সর্বাধিক বিক্রিত 12 কেজি সিলিন্ডার গ্যাসের জন্য গুনতে হচ্ছে 1100 থেকে 1200 টাকা। যে বাসাবাড়িতে গ্যাসটা 950 টাকা আছে, আমরা এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সিলিন্ডার ইউজ করলে আমাদের 2000 থেকে 2500 টাকা খরচ হচ্ছে। একটা গ্যাস কিনতে গেলে আমার 1100-1200 পড়ে, আনতে খরচ আমার এখানে আমার দুইটা সিলিন্ডার লাগতেছে। সরকার এলপিজির ব্যবহার বাড়াতে চাইলেও এর দাম এখনো সাধারণের সাধ্যের বাইরে। বিশেষজ্ঞরা মনে করেন, এলপিজিকে জনপ্রিয় করতে হলে প্রাধান্য দিতে হবে ভোক্তা স্বার্থকে, আর সেক্ষেত্রে দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কোনো বিকল্প নেই। গত জানুয়ারিতে এক প্রজ্ঞাপনে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এলপিজির দাম নির্ধারণের পদ্ধতি প্রণয়নের কথা বলা হয়েছিল, আর ফেব্রুয়ারিতে 2 মাসের মধ্যে নীতিমালা তৈরির কথা জানিয়েছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে এখনো তৈরি হয়নি সে নীতিমালা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীরা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করছে বলেই নীতিমালা প্রণয়ন আটকে আছে। এলপিজি ব্যবসায়ীদের প্রেসারে এবং তাদের প্রয়োজনে এই কাজটি হচ্ছে না। ভ্যাট যদি মওকুফ করা হয় তাহলে 450 টাকার নিচেই সিলিন্ডার বাণিজ্যিকভাবে অ্যাভেলেবল করা সম্ভব। জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, এলপিজির দাম নির্ধারণে নীতিমালা প্রণয়নে আরো কিছু সময় লাগবে। এটা একটু দেরি হচ্ছে, আমি মন্ত্রণালয়ে বারবার প্রেসার দিচ্ছি তারা যেন ইমিডিয়েট নিয়ে আসে। আর আরেকটা বিষয় হলো, আমাদের ডিপসি টার্মিনাল নাই। টার্মিনাল না থাকাতে কিন্তু যারা ইম্পোর্ট করতেছেন তাদের কস্ট বেশি পড়তেছে। প্রাইভেট সেক্টর থেকেও যদি ইনভেস্টমেন্ট করে টার্মিনাল হয়ে যায়, দামের জায়গায় একটা কমফোর্ট আগামী 2-3 বছরে দেখতে পাবো। এছাড়া সিলিন্ডারের নিরাপত্তার মান নিশ্চিত করতে বিস্ফোরক অধিদপ্তরের আধুনিকায়নে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ঈদকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রকৃতি প্রেমীদের ভিড়। সবুজে ঘেরা পাহাড়ের অনাবিল সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত শিশু, বৃদ্ধ থেকে সব বয়সের মানুষ। দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ পিপাসুদের কাছে বান্দরবান পার্বত্য জেলা এক অন্যরকম অনুভূতির নাম। সুউচ্চ পাহাড়, চড়াই উচ্চায় রাস্তা এবং ঝর্ণা, এছাড়া কৃত্রিম লেক। আর এসব দেখার জন্যই এখানে পর্যটকরা ভিড় করেন। প্রতি বছরের মতো এবারের ঈদও তার ব্যতিক্রম হয়নি। পর্যটকরা ভিড় করেছে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। গত 13 দিন ভয়াবহ পাহাড় ধসের পর এখানে পর্যটক নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছিল, ঈদের পর তা কেটে গেছে। বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে। সকাল থেকে মেঘলা, নীলগিরি, নীলাচল, চিম্বুক, স্বর্ণ মন্দির, কোথাও তিল দাঁড়ানোর ঠাঁই নেই পর্যটকদের জন্য। এক্ষেত্রে একটা পর্যটকরা যেমন চড়াই উচ্চায় পাহাড় পাড়ি দিচ্ছেন, তেমনি খোলা জিপে করে চলে বেড়াচ্ছেন অনেক পর্যটক, যা এখানকার একটি ঐতিহ্য মাত্র। এক্ষেত্রে পর্যটকরা বলছেন, এখানকার পাহাড় দেখে তারা বিমোহিত। বান্দরবনের অ্যাডভেঞ্চার খুবই ভালো। আমরা ফ্রেন্ডরা এনজয় করতে করতে আসলাম, পাহাড় দেখলাম। সব বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে খুব খুশিতে আছি। ওয়াইফকে নিয়ে আসছি সাথে, তো খুব মজা করতেছি, চিল করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ কাটাতেছি। বান্দরবন আসলাম, পাহাড় দেখলাম, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা নীলাচর দেখলাম এবং মেঘনা এখানে দেখলাম, খুব সুন্দর লাগছে পাহাড়। অনেকে প্রথমবার বেড়াতে এসেছেন এই বান্দরবনে, আর যে কারণে তাদের অনুভূতিটা ছিল একটু ভিন্ন রকম। উপর থেকে অনেক কিছু দেখলাম, খুবই ভালো লাগলো, অনেক কিছু দেখছি। ফ্যামিলির সাথে এনজয় করলাম, ঈদটা কাটালাম, অনেক ভালো লাগলো। প্রথমে নীলাচল আছে, এখন মেঘলাতে যাব। পাহাড় কি সুন্দর, আর দূরে কি সুন্দর, মানে ঘরগুলো ছোট ছোট, খুব সুন্দর। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী পর্যটকদের নিরাপত্তা নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে কোন রকম পর্যটকরা যাতে ছিনতাই কিংবা চুরির কবলে না পড়ে সেই বিষয়টি তারা তদারকি করছেন। পর্যটকদের উপস্থিতি বেশ ভালো। আমরা তাদের নিরাপত্তার জন্য নিযুক্ত
যাতে এখানে কোনো চুরি ছিনতাই বা অন্য অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা তৎপর আছি। বান্দরবন পার্বত্য জেলায় প্রায় 150 বেশি সুউচ্চ পাহাড় রয়েছে, আর বিনোদন কেন্দ্র রয়েছে অন্তত 6টি। এছাড়া বেশ কয়েকটি ঝর্ণা প্রবাহিত হয়েছে বান্দরবনের উপর দিয়ে। বান্দরবন থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, ঈদ উপলক্ষে শিশু, অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। এই মুহূর্তে রাজধানী শিশু পার্কে রিপোর্টার মৌসুমী ইসলাম, এছাড়া গাজীপুরের সাফারি পার্কে রয়েছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মৌসুমী ইসলামের কাছে। মৌসুমী, কাজল, এক কথায় বলা চলে শাহবাগের এই শিশু পার্কে দর্শনার্থীদের আসলে উপচে পড়া ভিড় বলা চলে। ঈদের 2 দিন পার হয়ে গেলেও এই বিনোদন কেন্দ্রগুলোতে না আসলে কিন্তু বোঝা যাবে না যে রাজধানীবাসীর কিন্তু ঈদ আনন্দ এতটুকু কমেনি, এবং ঈদের রেশ কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে আসলে বোঝা যাবে যে পুরোপুরি রয়েছে। আমি সকাল থেকেই কিন্তু এখানে আছি এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে, এবং ছোট্ট শিশু সহ মা বাবা কিন্তু তাদের ছেলে মেয়েদের আনন্দ দিতে ঈদের 16 আনা পূর্ণ করতে কিন্তু তারা বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের আসলে উপচে পড়া ভিড়, এবং প্রতিটি রাইডের সামনেই কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন এবং দীর্ঘক্ষণ বলা চলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, এবং কিছু কিছু রাইডে কিন্তু তারা 1 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা রাইডে চড়ছেন। যেমন ঘোড়া, চলন্ত ঘোড়া এবং ট্রেন, এরকম যেইগুলো শিশুদের সবচেয়ে বেশি পছন্দের সেগুলোতে কিন্তু মা বাবা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে ওঠাতে পারছেন। এছাড়া যতগুলো রাইড আছে সবগুলোতেই কিন্তু দর্শনার্থীদের আসলে উপচে পড়া ভিড়, এবং এখানে কিন্তু শুধু তারা যে বিভিন্ন রাইডে চড়ছেন তা না, বলা চলে যে পিকনিকের মতো পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিন্তু তারা এসেছেন এবং এখানে পিকনিকের মতো ঘুরে বেড়াচ্ছেন, সময় কাটাচ্ছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন এবং শিশুদেরকে বিভিন্ন রাইডে চড়াচ্ছেন। আসলে সন্তানের সুখেই মা বাবার সুখ, সেটি দিতেই কিন্তু মা বাবা প্রিয়জন তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন শিশু পার্কে, এবং সন্তানের সাথে সাথে কিন্তু মা বাবাও বিভিন্ন রাইডে চড়ছেন এবং তারাও কিন্তু শিশুদের মতো আনন্দ উদযাপন করছেন। এবং সকাল 10টা থেকে এই শিশু পার্ক খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে, এবং রাত 8টা পর্যন্ত কিন্তু এই শিশু পার্ক খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। তারা বলছেন, কর্তৃপক্ষ বলছেন যে সকালবেলা থেকে যেমন ভিড় বাড়ছে, এখন যেই ভিড় বিকেল নাগাদ কিন্তু এখানে 3 ধরনের ঠাঁই থাকবে না বলেও তারা বলছেন, এবং এই ভিড়টা আসলে শনিবার নাগাদ থাকবে, কারণ পুরোপুরি ঢাকা শহর কর্মব্যস্ত হবে কিন্তু রবিবার থেকে। তো সেই হিসেবে বলা চলে যে শনিবার পর্যন্ত এই ভিড় এই ঢাকা শহরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে শিশু পার্ক সহ সবখানে থাকবে। শুধু রাজধানী নয়, রাজধানীর আশেপাশে যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতেও কিন্তু রাজধানীবাসী সহ রাজধানীর আশেপাশে যে মানুষজন আছেন তারা ভিড় করছেন। তো এই মুহূর্তে গাজীপুরের সাফারি পার্কে আছেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। সেখানকার সবশেষ খবর জানতে, বিনোদনের খবর জানতে, ঈদ বিনোদনের খবর জানতে আমরা চলে যাচ্ছি শাফিনের কাছে। আপনি জানেন গাজীপুরের সাফারি পার্কে, বঙ্গবন্ধু সাফারি পার্কে আমি এখন দাঁড়িয়ে আছি সাফারি কিংডমে। আপনাকে জানিয়ে রাখি কাজল, সেটা হলো যে এই সাফারি কিংডম কিন্তু প্রায় 600 একর জায়গা নিয়ে এলাকা নিয়ে কিন্তু গঠিত হয়েছে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি হলো ম্যাকাও ল্যান্ড, অর্থাৎ ম্যাকাও পাখি, যেটা অনেকেই দেখেছেন হয়তো। এই ম্যাকাও পাখি কিন্তু সাফারি পার্কে আসলে এবং এই সাফারি কিংডমের ভিতরে ঢুকলেই কিন্তু গেট দিয়ে ঢোকার পরে কিন্তু আপনার দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের নীল, সোনালী ম্যাকাও, সবুজ ম্যাকাও, আফ্রিকান গ্রে প্যারট, টিয়া, পেলিকেন, বিভিন্ন ধরনের ম্যাকাও প্রজাতির পাখি আছে এখানে। এগুলো কিন্তু সবগুলোই আফ্রিকা এবং ব্রাজিল থেকে নিয়ে আসা হয়েছে। এছাড়া ম্যাকাও ল্যান্ডের পাশেই কিন্তু অ্যাকুরিয়াম রয়েছে। এই সকল অ্যাকুরিয়ামগুলোতে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এই মাছগুলোর মধ্যে ক্রোকোডিল ফিশ, টাইগার ফিশ, লুকিয়ে থাকা ব্ল্যাক ডোর্স, অস্কার, এছাড়াও কিন্তু একটি মাছ রয়েছে যে মাছের নাম চিকলেট মাছ, যা কিনা 20 সেকেন্ড পর পর রং পরিবর্তন করে। এছাড়াও কিন্তু অর্কিড হাউস, শকুন ও প্যাচার কর্নার, এগ ওয়ার্ল্ড, ক্যাঙ্গারু, হাতি শো গ্যালারি, এগুলোর পাশাপাশি কিন্তু বিভিন্ন ভাগে কিন্তু এই সাফারি পার্ক বিভক্ত হয়েছে, যেখানে তার মধ্যে দেখিয়েছি যাতে বাঘ, সিংহ, হাতের ভিতরে প্রাণীগুলোকে দেখি।
এই সাফারি ওয়ার্ল্ডে আসলে সাফারি পার্ক যে আমরা চিড়িয়াখানার ভিতরে হয়তো খাঁচার ভিতরে প্রাণীগুলোকে দেখি, কিন্তু এই সাফারি ওয়ার্ল্ডে আসলে, সাফারি পার্কে আসলে আপনি দেখতে পাবেন এই গাড়ির ভিতরে থেকে একদম আপনি একদম খুব কাছ থেকে এই সকল প্রাণীগুলোকে দেখতে পাবেন, যে সকল প্রাণীগুলো কিন্তু সাধারণত অন্য কোথাও দেখা যায় না। আর বিশেষ করে এই জন্য এই সাফারি ওয়ার্ল্ডটাও কিন্তু খুব ভালো খ্যাতি জুড়িয়েছে এর মধ্যেই। কাজল, আপনাকে জানিয়ে রাখি কোর সাফারি পার্কে কিন্তু দর্শনার্থীদের তুলনায় কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গাড়ির সংখ্যা কম। আজ কিন্তু সারাদিনে প্রায় 20,000-এরও বেশি দর্শনার্থী এসেছে এবং আমরা দেখেছি যে এই 20,000 দর্শনার্থীর মধ্যে কিন্তু সবাই এই রোদের যে তপ্ত অনুভূতি, সেই বিষয়গুলো কিন্তু দেখেও কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা আনন্দ পাচ্ছে। তো সবার চোখে মুখে কিন্তু একটা বিনোদনের যে ছাপ, সেই ছাপ আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এই ছুটিতে এই পরিবারের আত্মীয়স্বজনকে সাথে নিয়ে, পরিজনকে সাথে নিয়ে এই সাফারি পার্কে ঘুরতে আসছেন এবং সবাই খুব ভালো উপভোগ করছেন বলে আমার মনে হচ্ছে। তো এই ছিল কাজল আমার কাছে বঙ্গবন্ধু সাফারি পার্ক এলাকা থেকে সবশেষ খবর। আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজল। দর্শক, ঈদের ছুটির পরেও কিন্তু রয়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড় এবং জমজমাট। সেক্ষেত্রে আমাদের সেই খবরাখবর জানাচ্ছেন গাজীপুরের সাফারি পার্ক থেকে রিপোর্টার শাফিন জাহিদ এবং রাজধানীর শিশু পার্ক থেকে মৌসুমী ইসলাম। চলে যাচ্ছে পরের সংবাদে। ঈদের সরকারি ছুটি শেষে সরকারি হাসপাতালের সব বিভাগে পুরোপুরি সেবা চালু হলেও তুলনামূলকভাবে তা এখনো শুরু করতে পারেনি বেসরকারি হাসপাতালগুলো। বিশেষ করে চিকিৎসকরা ছুটিতে থাকায় রাজধানীর নামকরা হাসপাতালগুলোর বেশিরভাগ চেম্বারই এখনো খোলা হয়নি। তবে সব হাসপাতালেই প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রোগীরা। রোগবালাই তো আর ঈদ দেখে আসে না, তাই ঈদের তৃতীয় দিনও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগে রোগীদের এমন ভিড়। প্রত্যেক ডাক্তারের রুমের সামনে অপেক্ষায় রোগীরা। তবে অন্যান্য সময়ের চেয়ে লাইন ছোট হওয়ায় অপেক্ষার সময় কমে এসেছে অনেকটা। ঈদের পর প্রথম কর্মদিবসে বুধবার সকালে রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের চিত্র ছিল এমনই। ছুটি না পাওয়া কিংবা ছুটি থেকে ফিরে আসা ডাক্তারদের রোগীদের সেবা দেওয়ার মধ্যেই যেন ঈদের আনন্দ। সময় মতো সেবা পাওয়া নিয়েও রোগীদের নেই কোনো অভিযোগ। এমার্জেন্সিতে আসছি, ডাক্তার ছিল, কোনো সমস্যা হয়নি। জ্বর আর সমস্ত শরীর ব্যথা, কোনো চিকুনগুনিয়া নাকি ডাক্তার পাইছি এবং ডাক্তার দিয়েছি, ট্রিটমেন্টও নিচ্ছি, ভালো ডাক্তারই পাইছি, সিনিয়র ডাক্তারই। আমরা প্রচুর ইমার্জেন্সি রোগী পাচ্ছি, সাথে নতুন করে যোগ হয়েছে কিছু অ্যাক্সিডেন্টের রোগী। যারা কলিগরা ছুটি গেছিল তারাও আস্তে আস্তে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ঈদের পরের দিন আমাদের সীমিত আকারে আউটডোর খোলা ছিল আর কি। কিছু কিছু রোগী আসছে, ভর্তিও হয়েছে, কিন্তু সে তুলনায় আজকে কিন্তু রোগীর আগমনটা একটু বেশি, আউটডোরও বেশি। রেগুলার যে রুটিন মাফিক যে ভর্তিগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। সরকারি হাসপাতালের মতো রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে এখনো এতটা কর্মচাঞ্চল্য শুরু না হলেও প্রয়োজনীয় সেবা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন রোগীরা। যদিও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও তুলনামূলক কম। হ্যাসেল ফিল করেনি, সবই আছে এখানে। ডাক্তার সাহেবরাও আছেন, ডায়াগনোসিস সেন্টারের লোকজন আছে, সব জায়গায় ঠিকঠাক আছে। কিডনি ডায়ালিসিস করার জন্য আসি, ভিতরে নার্সদের বলছি, পরে ডাক্তার দিয়ে আমার লেখায় দিছে, বলছে পরীক্ষাটা করে নিয়ে আসেন। কিছু ডাক্তার আজকে বসেছেন, ম্যাক্সিমাম কালকে থেকে বসবেন, তবে পেশেন্টও কম। ইমার্জেন্সি ডাক্তার সবসময় ছিলেন, আর হাসপাতাল যে সমস্ত কনসালটেন্টদের রোগী ছিল তারা ছিল। আর চেম্বারগুলো কারোর হয়তো 29, 30, তবে 1 তারিখের মধ্যে সকল ডাক্তার বসবেন বলে আমি লিস্টটা দেখেছি। তাদের আগে শিডিউল ছিল 28 তারিখ মর্নিং থেকে যারা, তারা অলরেডি আজকে বসা শুরু হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ঈদের পরদিন থেকে সব হাসপাতালের বহির্বিভাগে আংশিক সেবা ও তার পরদিন থেকে পুরোপুরি চালু করতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সাধারণ বর্জ্যের সাথে ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য মিশিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে দূষণ সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে সেসব হাত বদল হয়ে আবার ব্যবহার উপযোগী হয়ে উঠছে। এতে নানা মরণ ব্যাধির ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ব্যয়বহুল হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় ক্ষতিকর বর্জ্য ধ্বংস করা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কঠোর করতে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। রাজধানীর শিশু হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মাঝখানে রয়েছে বর্জ্যের স্তূপ। এসব কোনো সাধারণ বর্জ্য নয়। এখানে রয়েছে হাসপাতালে ব্যবহার করা সুচ, সিরিঞ্জ, তুলা সহ নানা ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য। রাজধানীর বড় বড় অনেক হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে ডাস্টবিনে।
দূষণের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য থেকে বিক্রয়যোগ্য পণ্য বেছে নিয়ে অন্যত্র বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। আমরা শর্টকাটে এই রাস্তাটা ব্যবহার করি, তো এই বজ্র ফেলাতে আমাদের অনেক ক্ষতি হয়। যে ময়লাগুলো ওরা বিক্রি করতে পারবে সেগুলো টোকাই টোকাই বাইরে বিক্রি করে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রি করে, এগুলো দিয়ে কিছুটা স্টাইলাইজেশন করে ধুয়ে ওগুলো আবার বিক্রি করতেছে। এর জন্য নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির সীমাবদ্ধতার পাশাপাশি সচেতনতার অভাবকে দুষলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আলাদা করে এই প্ল্যানগুলি করা ইজ ভেরি এক্সপেন্সিভ এবং জায়গা এবং টাকা দুইটারই আমাদের সীমাবদ্ধতা আছে। অনলি 8%, ওরা ইয়েতে প্রিজম নামক আরেকটা প্রতিষ্ঠান আছে, তারা নিয়ে যাচ্ছে। বাকি যে ইয়েটা থাকতেছে যে আমাদের 92% বাকিটা, সেটা কিন্তু অন্যান্য সাধারণ বর্জ্যের সাথে মিশে যাচ্ছে। এসব বর্জ্যের মাধ্যমে হেপাটাইটিস বি, যক্ষ্মা বা এইডস সহ নানা রকম ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। নির্দিষ্ট জায়গায় তাদের এগুলো ব্যবস্থা করার কথা, এগুলো না করে অনেক সময় ওরা বাইরে বিক্রি করে, যেগুলি রিসাইক্লিং হওয়ার সম্ভাবনা আছে, এবং এটি হলে এটা আমাদের জন্য অত্যন্ত মারাত্মক ঝুঁকি বয়ে আনবে। কারণ ধারালো সুইয়ের মাধ্যমে, সে সিরিঞ্জের মাধ্যমে অনেক রোগ ছড়াতে পারে, এবং যেগুলো দুরারোগ্য ব্যাধিও এর মধ্যে আছে। খুব শীঘ্রই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কঠোর করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেসব হসপিটাল তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে না বা আইনসম্মতভাবে মেডিকেল ওয়েস্ট ডিসপোজ অফ করছে না, তাদের যেন তালিকা আমাদের কাছে দেয়, সেভাবে আমরা তাদেরকে মানসম্মত বা পরিবেশসম্মত মেডিকেল ওয়েস্ট ডিসপোজাল যেন তারা করে, সেই ব্যাপারে আমরা তাদেরকে বাধ্যই করব। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে রাজধানীতে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় ১৫০০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন 50 টন বর্জ্য সৃষ্টি হয়। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের ফরিদগঞ্জে মাসকুলার ডিস্ট্রফি নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 6 ভাই বোন। স্বাভাবিকভাবে জন্ম নিলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি শুকিয়ে তারা হারিয়ে ফেলছে জীবনী শক্তি। দিনমজুর বাবা মনোহর আলীর পক্ষে তাদের চিকিৎসা ব্যয় ও ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এ রোগের কোনো প্রতিষেধক নেই। এ অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করছেন স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। নাইমুল ইসলামের নীরবের প্রতিবেদন ও ফারুক আহমেদের তোলা ছবিতে টেক্সট রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামের দিনমজুর মনোহর আলীর 5 ছেলে ও 1 মেয়ে। এরা সবাই মাসকিউলার ডিস্ট্রফি নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। জন্মের 12 বছর পর থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে তারা হারিয়ে ফেলছে জীবনী শক্তি। লাঠি কিংবা অন্যের উপর ভর করে চলতে হচ্ছে তাদের। দিনমজুর বাবার একার পক্ষে তাদের চিকিৎসা ব্যয় ও ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়েছে। শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন বলে জানান তারা। আস্তে গিরাগুড়া শুকাই যায়, কোনো শক্তি নাই, সবাই আড়াচড়া করতে পারে, আমরা করতে পারি না। ডাক্তার কাছে যাইলে ডাক্তাররা কোনো এই রোগের চিকিৎসা নাই, খাইবা শুকাই যাইবা। অসুস্থ হয়ে গেছি, আমি আর যাইতে পারি না। যদি কোনো লোক সহযোগিতা করে, কোনো সরকার করে, তাহলে আমি তো জানলাম আছে। এই রোগের কোনো প্রতিষেধক নেই, তবে ফিজিওথেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। এটা হচ্ছে হেরিডিটারি মাসকুলার ডিস্ট্রফি। এই রোগের আসলে প্রকৃতপক্ষে কোনো প্রতিষেধক বা প্রতিরোধ করার কোনো উপায় নাই, পুরোপুরি এটা সোশ্যাল সাপোর্টের উপর নির্ভর করে। এই অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। প্রতিবন্ধী পরিবারটির প্রতি সরকার সহ বিত্তবানদের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত, তাহলে ওরা উপকৃত হবে, এদের সংসারটা মোটামুটি চলবে। খুবই অসহায়, সরকারের সহযোগিতা খুবই দরকার। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জানালেন সরকারি সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ইতিমধ্যেই আমরা 3 জনকে ভাতার আওতায় নিয়ে এসেছি, বাকি 3 জনকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো এবং আয়বর্ধক সুবিধার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে ব্যবস্থা নেব। সরকারি হিসেব মতে চাঁদপুরের 8 উপজেলায় প্রায় 8000 শারীরিক, দৃষ্টি ও বাক প্রতিবন্ধী রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। দুপুরের সময় আরো থাকছে। রাতে শুরু হচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ ফুটবলের সেমিফাইনাল। ফাইনালে ওঠার মিশনে পর্তুগালের বিপক্ষে লড়বে চিলি। সঙ্গীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাস আর নেই। গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ হাসপাতালে হিমঘরে রাখা আছে। আগামীকাল বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার শ্রদ্ধা জ্ঞাপনের পর তার সৎকার হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুধীন দাস, যিনি একজন প্রখ্যাত স্বরলিপিকার, নজরুল গবেষক ও শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। 1930 সালে কুমিল্লায় জন্ম নেয়া এই শিল্পী 12 বছর বয়স থেকেই সঙ্গীতের তাল আর লয় নিয়ে সুরের ধারায় নাম লেখান তাঁরই ভাই পণ্ডিত সুরেন দাসের সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনী স্কুলে। 50 থেকে 70-এর দশক পর্যন্ত এই ভূখণ্ডে তার মায়াভরা কণ্ঠে নজরুল সঙ্গীত গাওয়া এই গুণীজন চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার রাত 8টার কিছু পরে 87 বছরে জীর্ণ শরীরে নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। শিল্পীর স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই তার শরীরে বাসা বেঁধেছিল বার্ধক্যজনিত নানা ব্যাধি। সবশেষ মঙ্গলবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি তাকে। লাইফ সাপোর্টে দেওয়া হলো, ওনার প্রত্যেকটা ফাংশন ফেল করলো আস্তে আস্তে। ভাগ্যে নেই, উনি ছেড়ে চলে গিয়েছেন আমাদের। বুধবার তার মরদেহ হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার বেলা 10টায় শিল্পীর শেষ কর্মস্থল নজরুল ইনস্টিটিউটে শ্রদ্ধা জানানো হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তার সৎকার করা হবে। শিল্পীর এই প্রয়াণে নজরুল গবেষণায় একটি ভিন্নতা নেমে আসবে বলে জানান তার গুণগ্রাহীরা। নজরুলের চর্চা সুধীন দাস খুব নীরবে নিভৃতে একটা কাজ করে যাচ্ছিলেন, সেই কাজটির পরিসমাপ্তি ঘটল। সন্দেহে ওনার মতো একজন রিসোর্সফুল লোক চলে যাওয়াতে ওখানে তো একটা শূন্যতা থেকেই যাবে। সুরের আকাশের এই নক্ষত্রকে তার কর্মের স্বীকৃতি স্বরূপ 1988 সালে 21 পদকে ভূষিত করে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে অভিনেতা নাজমুল হুদা বাচ্চুকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ভোরে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনেরা জানান, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন নাজমুল হুদা বাচ্চু। মঙ্গলবার তার হার্টে সমস্যা ধরা পড়ে, কমে যায় শরীরের রক্তচাপ। এমন অবস্থায় চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। নাটক, বিজ্ঞাপন, সিনেমা ছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন পর্বে নিয়মিত অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু। পেয়েছেন অসংখ্য সম্মাননাও। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। ভয়াবহ লবণাক্ততার আগ্রাসনে পাল্টে যাচ্ছে খুলনা উপকূলের চিরচেনা প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ। পাশাপাশি মানুষের পরিবেশ নষ্টকারী কাজে খুলনার মাটি ও পানি স্বাভাবিক কর্মকাণ্ড হারাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, লবণাক্ততার আগ্রাসন অব্যাহত থাকলে আগামী 2-3 দশকের মধ্যে খুলনা উপকূলের সবুজ বেষ্টনী বিলুপ্ত হয়ে যাবে। মানুষের জন্য বসবাসের অযোগ্য হবে উপকূলীয় এলাকা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। জলবায়ু পরিবর্তন এবং মনুষ্য সৃষ্ট কারণে ধীরে ধীরে লবণাক্ততা গ্রাস করছে খুলনা উপকূলের ভূমিতে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জলবদ্ধতা সৃষ্টির পাশাপাশি লবণ পানি বদ্ধ রেখে অপরিকল্পিত চিংড়ি চাষ করায় উপকূলের নিম্ন অঞ্চলের মাটি পানি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে। সবসময় লবণ পানির আধিক্যের কারণে মাটিতে লবণের প্রলেপ বা সল্ট ক্রাস্ট তৈরি হচ্ছে। এছাড়াও মাটি অ্যাসিড সালফেট সল্টে প্রভাবিত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের ভূমিতে মাত্রাতিরিক্ত অ্যাসিড সালফেট সল্টের আধিক্য কৃষি ও জীববৈচিত্র্যের জন্য খুবই বিপজ্জনক। এতে এখানকার ভূমি উৎপাদনশীলতা ও উর্বরতা হারাচ্ছে। যেহেতু পানিটা এই শ্রিম কালচার যে প্রজেক্টগুলো এরা পানি আটকায় রাখে, ফলে দেখা যায় কি পানি এদিক সেদিক যেতে পারে না। পানির মধ্যে যে লবণ আছে এটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়ে এবং লিসিং লস হয়ে মাটির নিচে গিয়ে একটা ক্রাশ তৈরি করতেছে, ওখানে জমা হচ্ছে। 1973 থেকে 2000 সাল পর্যন্ত গবেষণার ফলাফলে খুলনা উপকূলে লবণাক্ত ভূমির পরিমাণ বেড়েছে বলে অভিমত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তার। 1973 সালে ছিল 8,33,000 হেক্টর লবণাক্ততায় আক্রান্ত। সেখানে 2000 সালে দেখা গেছে যে 10,20,000 হেক্টর লবণাক্ততায় আক্রান্ত এবং
2009-এ যে আমাদের জরিপ হয়েছে তাতে দেখা গেছে 10,56,000 হেক্টর লবণাক্ততায় আমাদের উপকূলীয় এলাকার জমিগুলো আক্রান্ত হয়েছে। মূলত অপরিকল্পিত পোল্ডার তৈরির কারণে উপকূলে জলাবদ্ধতা এবং লবণাক্ততা বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যাতে পলল ভূমিগুলো আবার সেডিমেন্ট পায়, আবার ভূমি গঠন হয় এবং আবার উঁচু হতে শুরু করে, এই ব্যবস্থাটা করতে হবে। সুতরাং এর জন্য টিআরএমে যেতে হবে, টাইডাল রিভার ম্যানেজমেন্ট। ভবিষ্যতে যারা আরো খারাপ না হয় তার জন্য এখনই উদ্যোগ নেওয়া যেতে পারে এবং এই জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনার মাধ্যমে ভূমির বাস্তবসম্মত, পরিবেশসম্মত যে ভূমির ব্যবহার সেটাকে উপর জোর দিতে হবে। পরিসংখ্যান অনুযায়ী বৃহত্তর খুলনা উপকূলে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। লালমনিরহাটের তিস্তা নদীতে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো বিজিবি সদস্য সুমনের লাশ। সকালে নদীর ভারতীয় অংশ থেকে তার লাশ উদ্ধার করে বিএসএফ। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের পর সুমনের লাশ দেশে ফিরে আনা হবে বলেও জানান তিনি। গতকাল সকাল 8টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া দিতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ হন বিজিবি সদস্য সুমন। খবর পেয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও বিজিবি। পরে তিস্তা নদীর ভারতীয় অংশে উদ্ধার কাজে অংশ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। পুলিশ জানায়, উপজেলার নিজামকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী নওশের ও মুকু মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতরাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরিফ কাজী নামে একজন নিহত হন। এ ঘটনায় আহত 5 জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। সুমন সরকার নামের ওই বাংলাদেশি কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে নিউ ইয়র্কের জ্যামাইকা এলাকায় কয়েকজন অস্ত্র হাতে তার উপর চড়াও হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি সুমন সরকারের কাছে থাকা অর্থ ও সেলফোনটি কেড়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত ট্রাফিক পুলিশের ফুসফুসে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। মহাদেশীয় চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার শুরু হচ্ছে নকআউট পর্ব। আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান ইউরোজয়ী পর্তুগাল ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। রাশিয়ার কাজান অ্যারেনায় ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 12টায়। পর্তুগাল ও চিলি প্রথমবারের মতো কনফেডারেশনস কাপ খেলতে এসেছে দল দুটি। মহাদেশীয় চ্যাম্পিয়নদের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়ে ইতোমধ্যে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। এখান থেকে অবশ্য বাড়ি ফেরার টিকিট কাটতে হবে যে কোনো একটি দলকে, কারণ সেমিফাইনাল শেষে জয়ী দলের তকমাটা জুটবে কেবল একটি দলের ভাগ্যেই। বাজিকরদের বাজির দরটা অবশ্য পর্তুগালের পক্ষে বেশি থাকার কথা। গেল বছর ইতালি, ইংল্যান্ড, জার্মানি কিংবা ফ্রান্সের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোকে হারিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরার মুকুট পড়ে তারা। স্কোয়াডে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় তারকার নাম, আছেন ন্যানি পেপেদের মতো তারকারাও, বার্নার্দো সিলভার মতো তরুণরাও প্রস্তুত ম্যাচে পার্থক্য গড়ে দিতে। নিজেদের প্রথম কনফেডারেশনস যাত্রার শুরুটায় খানিকটা হোঁচট অবশ্য খেয়েছিল পর্তুগাল। মেক্সিকোর সঙ্গে ড্র দিয়ে শুরু, তবে পরের ম্যাচেই স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের ধারায় ফেরে পর্তুগিজরা। আর শেষটায় তো নিউজিল্যান্ডকে 4-0 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েই তারা কাটে সেমিফাইনালের টিকিট। অন্যদিকে গেলবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি গেল বছরের এই দিনে মেসির আর্জেন্টিনাকে খালি হাতে ফিরিয়ে দিয়ে প্রথমবারের মতো কোপা যাত্রাটা অবশ্য অনেকটা বন্ধুরই ছিল এবারের আসরে। শুরুটায় আফ্রিকান সিংহ পরিচিত ক্যামেরুনকে হারিয়ে যাত্রা, এরপরই খানিকটা কক্ষচ্যুত হয়ে জার্মানি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র। তারপরও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে দলটি। সানচেজ, আর্তুরো ভিদালের মতো চিরাচরিত তারকারাই সেমিতে ও লারোজাতের মূল। মুখোমুখি এর আগে একবারই দেখা হয়েছিল দল দুটির। অর্ধযুগ আগে সে অবশ্য দুই দলই একটি নিয়ে ফিরেছিল। নকআউট পর্ব হওয়ায় এবার কিন্তু সে সুযোগ আর থাকছে না। চিলি নাকি পর্তুগাল, কে পাবে কাঙ্ক্ষিত সেই ফাইনালের টিকিট? কাজান অ্যারেনা ম্যাচ শেষে কিন্তু কথা বলবে দলের হয়েই, কথা বলবে একটি দলের হয়েই। আব্দুল্লাহ, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ আরেকবার।
বিবিআনায় জরুরি রক্ষণাবেক্ষণ নিয়ে রাজধানী সহ সারা দেশের সিএনজি স্টেশনে 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে মানুষ। সংসদে যাচ্ছে অর্থবিল 2017, কাল 2017-18 অর্থ বছরে বাজেট আসতে পারে আবগারি শুল্ক ও ভ্যাট আইন বা সিদ্ধান্তে। নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই, 2019 সালে নির্বাচন বললেন তোফায়েল। আবারও একতরফা নির্বাচনে চক্রান্ত করছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। ভিড় কম থাকায় স্বস্তি, অফিস পাড়া ঈদের আমেজ। এবং ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ঢল। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান, গাজীপুরের সাফারি পার্ক। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।